আমাটির বেপু এটা হচ্ছে তোমার একটা ছোট গল্প। এটা হচ্ছে একটা ছোট গল্প। লিখেছেন তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমাদের যেটা হয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামের বানানটা আমরা প্রায় দেখা যায় ভুল করি। আমরা একটু লক্ষ্য করব, বিভূতিভূষণের দুইটা তোমার দীর্ঘ ইকার। আমাটির ভেপু এই গল্পের নামের বানানটার অর্থ কি? তোমার আমের আটি দিয়ে আগে তোমার এলাকার লোকজন, গ্রামের মানুষজন এক রকমের বাঁশি বানাইতো। ওই বাঁশিটাকে আমরা বলতেছি ভেপু। বাঁশিটাকে আমরা ভেপু বলতেছি। এইটা হলো তোমার বিভূতিভূষণের একটা বিখ্যাত উপন্যাস আছে পথের পাঁচালী। সেই পথের পাঁচালীর একটা গল্পের নাম হচ্ছে তোমার, উপন্যাসের একটা পার্টের নাম হচ্ছে আমাটির ভেপু। সেইটা তোমার সংযোজিত করে এখানে তোমাদের গল্পের আকারে আর কি দেয়া হয়েছে। বলছিলাম আমাটির ভেপু বলতে বোঝায় আমের আটি দিয়ে তৈরি এক ধরনের বাঁশি। ভেপু শব্দের অর্থ বাঁশি। গল্পটা এখান থেকে শুরু করছে এমন ভাবে। দেখো, বিভূতিভূষণের গল্পের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে গল্পের বর্ণনাটা এমন ভাবে দেয়া মনে হয় যেন আমরা চোখের সামনে ব্যাপারটা দেখতেছি। তুমি পুরো বর্ণনাটা পড়লে তোমার চোখের সামনে একটা সমাজ, একটা পরিবেশ ভেসে উঠবে। দেখো না, কবি পরিচিতিটা আসলে পড়ানো হয় না, কবি পরিচিতিটা একটু দেখি। উনি জন্মগ্রহণ করেন 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে। 1894 সালে জন্মগ্রহণ করেন আর মারা যান 1950 সালে। মাত্র 56 বছর বেঁচে ছিলেন। দেখছো, 1894 জন্ম, 1950 সালে মৃত্যু। ওনার কয়েকটা উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টি প্রদীপ। আর গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মৌরিফুল, যাত্রা বদল। প্রায়ই দেখবা যে ওনার উপন্যাসের সঙ্গে গল্পের নামগুলো না মিলে যায়। এগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে মাথায় রাখতে হবে। আর ওনার যত উপন্যাস বলো, গল্প বলো, সবকিছুর মূল বিষয়বস্তু হচ্ছে তোমার প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবন। মানে উনি কখনোই এমন উপন্যাস লেখেন নাই বা এমন গল্প লেখেন নাই যাতে তোমার শহরের কথা আছে বা তোমার নাগরিক জীবন আছে। ওনার সব গল্প উপন্যাসে তুমি শুধু পাবা গ্রামের মানুষের জীবন, গ্রামের মানুষের জীবন ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য কেমন সেগুলো। তো দেখো, গল্পটা শুরু করছেন কিভাবে, একটা দৃশ্যের মাধ্যমে। একটা দৃশ্য আমাদের সামনে একদম তুলে ধরে। দৃশ্যটা কেমন? সকাল বেলা 8টা কি 9টা, মানে আনুমানিক 8টা বা 9টা বাজবে। তোমার হরিহরের পুত্র, নামটা মনে রাখো। কার পুত্র? হরিহরের পুত্র। আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। বলেছিলাম গ্রামের পরিবেশ, তাই তোমরা যদি শহরের সঙ্গে মিল করো এটা কিন্তু বুঝে উঠতে পারবা না। রোয়াক বলতে আমরা এখানে বোঝাচ্ছি বারান্দা। রোয়াকে বসে খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। আমরা তো খেলি তোমার অনেক বিজ্ঞান বাক্স এসব হাবিজাবি দিয়ে, কিন্তু গ্রামের লোকজন খেলতো কি, বাচ্চারা ধরো তোমার ফেলানো জিনিস, টুকরা কুড়াই পাওয়া জিনিস, সেগুলো গুছায় গুছায় রাখতো, সেগুলো নিয়ে খেলতে বসতো। তো ওর একটা বাক্স ছিল যেটাই তোমার নানা রকম খেলার জিনিস নিয়ে ভরা। সেটা রাখতো কিসে? এটা টিনের বাক্সে, বড় রকমের। তো বাক্সের সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছে। এমন সময় তাহার দিদি, এই দেখো তাহার কে দিদি, দিদি বলতে আমরা যাকে বড় আপু বলতেছি, দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু ও অপু। নাম কি? অপু। এত সময় কিন্তু ওর নাম পাই নাই। যে খেলতেছে তার নাম হচ্ছে তোমার অপু। অপু কিন্তু ছেলে। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথাও হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কলিগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। এখন বলতে পারো আপুর, লক্ষ্মীর চুপড়ি কি? মানে ওর যে নানা রকম টোকানো খেলার জিনিস ছিল তার ভেতরে অন্যতম একটা জিনিস হচ্ছে লক্ষ্মীর চুপড়ি। মানে তোমার এটা হলো সনাতন ধর্ম ভিত্তিক গল্প আর কি। লক্ষ্মী ঠাকুরের তোমার ব্যবহৃত কিছু কড়ি থাকে, সেটাকে তোমার লক্ষ্মীর চুপড়ি বলতেছে। ও আসলে সেগুলো চুরি করে আনছে, এর জন্য চাচ্ছে না কেউ দেখুক। এর জন্য ওর দিদির ডাক যেই শুনছে ও তাড়াতাড়ি সেগুলো লুকায় ফেলছে। ফেলায় বললো যে, কি রে দিদি, ডাকতেছিস কেন? এরকম আর কি। দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। এখন দেখো, দুর্গার একটা বর্ণনা পাবো যেখান থেকে কোশ্চেন আসতে পারে। দুর্গার বয়স 10-11 বছর হইল, গরম পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। একটু চাপা মানে অপুর থেকে একটু কালো। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথায় রুক্ষ চুল বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, মানে বেশ সুন্দর। অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপুর রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা। সেটা নিচু করিয়া দেখাইলো কতগুলি কচি আম কাটা। মানে নারকেলের যে উপরে তোমার শক্ত একটা খোল থাকে না, তোমরা দেখছো কিনা, নারকেল উঠানোর পরে শক্ত একটা খোল পাওয়া যায়, ওটাকে নারকেলের মালা বলে। তো ও সেই নারকেলের মালায় করে কিছু কাঁচা আম কুচি কুচি করে কেটে সেগুলো খাচ্ছিল।
সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? সুর নিচু করার অর্থ কি বলতো? ও এমন ভাবে কথা বলতেছে যাতে মানে ওর মা না শুনে, যাতে শুধু অপুর কানেই যায়। ওগুলো হয়তো টোকায় আনছে বা চুরি করে আনছে কারো কাছ থেকে, এর জন্য চাচ্ছে নাকি ওর ভয়েসটা শুনুক আর কি। অপু ঘাড় নাড়িয়ে বলিল, উহু। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস? নুন মানে হচ্ছে লবণ। আমের কুশি জারাবো। আমের যে তোমার ছোট অবস্থায় আম যে কাঁচা থাকে, সেই কাঁচা আমকে বলতেছে আমের কুশি। জারাবো মানে মাখাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? মানে অপু খুব খুশি হয়েছে এগুলো দেখে। ও বললো যে, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল। আম দেখি একটু নুন আর তেল। মানে দেখো, এটা কিন্তু গল্পটা লেখা হয়েছে তোমার সাধু ভাষায়, কিন্তু যখন তোমার অপুর মুখের ভাষা বলা হইতেছে, যখন তোমার দুর্গা কথা বলতেছে, তখন দেখো একদম গ্রাম্য ভাষা ব্যবহার করতেছে। যে দেখো, দুর্গা বলিলটা সাধু, কিন্তু দুর্গা কি বললো সেই কথাটা কিন্তু তোমার একদম আঞ্চলিক ভাষায় লেখা, যে আম দেখি একটু নুন আর তেল। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইলে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। এবার আমটা খুব করিয়া মাখাইয়া বললো যে, নে এবার হাত পাত। গ্রাম্য কালচার, কিন্তু তুমি শহরের সঙ্গে মিশালে এগুলো কিছুই খুঁজে পাবা না। খিড়কি দৌড় ঝর্ণাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা। এই যে ওর মা কিন্তু এত সময় ছিল না, এবার আসলো। ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়। ওখানে ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুলো লেগে আছে মুছে ফেল। মানে মাকে তো জানানো যাবে না যে ওরা এগুলো খাচ্ছে, তো বলতেছে যে মুখে যে নুনের গুলো আছে ওটা মুছে ফেল, মানে মা যেন টের না পায় যে ও খাইতেছে। মায়ের ডাক আর একবারে কানে গেল, দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই। মানে আবার কানে গেল যে আবার ডাকতেছে, কিন্তু মুখে তো আম ভর্তি, কেমন করে মায়ের ডাক শুনবে? সে কথা বলতে পারতেছে না। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়িয়া, গুড়ি মানে হলো গিয়ে তোমার কাঁঠাল গাছের কাণ্ডের আড়ালে গিয়ে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল, মানে খুব তাড়াতাড়ি করে গিলতে লাগলো। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার সময় নাই। মানে তাড়াতাড়ি খাচ্ছে, এখন যে চিবাইয়া মজা করে খাবে এর সময় আসলে আর নাই। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা? মানে দেখছো, নিরীহ মুখে, এত সময় থেকে চুরি করে আম খেয়ে আসছে, মা যাতে না বুঝতে পারে একদম নিরীহ মুখে ভালো মানুষের মতো যা বলতেছে যে, কি মা? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা নেই মা? খিদে পেয়েছে, ওর মা ওকে কিছু খাবার দিচ্ছে। খাবারটা কি ছিল? চাল ভাজা। তোমরা তো চাল ভাজা কখনো খাও নাই গ্রামে, তোমার কখনো কখনো চাল কড়াইতে ভাজে, যেটা মুড়ির মতো হয় না, মুড়ির থেকে একটু শক্ত হয়, খেতে খারাপ না, বেশ ভালোই। তো সেই চাল ভাজা ওদের দিচ্ছে খেতে। এখন দুর্গা বলতেছে যে, আর নাই মা, সংকুচিত সুরে বলিল। দেখো, এই যে সংকুচিত সুরে বলা, এর ভিতরে রাইটার আমাদের কি ইঙ্গিত দিচ্ছে বলতো? যে ওরা কিন্তু নিম্নবিত্ত, মানে বলতে পারো গরিবের মতো, বুঝছো? যে ওদের সংসারে একটা টানাটানি আছে, চাইলেই যে অনেক খেতে পারে ব্যাপারটা সেরকম না, যে না থাকার সম্ভাবনা আছে। এর জন্য সংকুচিত মানে একটু জড়সড় হয়ে, যে না থাকার সম্ভাবনাই বেশি, তাও জিজ্ঞেস করে দেখি যে, আর নেই মা? অপু খাইতে খাইতে বলিল, ও চিবানো যায় না, আম খেয়ে দাঁত টকে। এই টকে টুক বইলা এখনো থেমে গেছে কেন বলো তো? ওই যে ওর দিদি তো চুরি করে আম আনছে, সেটা অপু আর দুর্গা খাইছে। তো তোমার টক খেয়েছো কিনা? টক খাওয়ার পরে কিন্তু তোমার এই যে চাল ভাজা মুড়ি এইগুলো চিবানো একটু কষ্ট, কারণ টক টক লাগে, দাঁত তোমার অন্যরকম একটা ফিলিংস হয়, তো দাঁত টকে। এইটুকু বলেই অপুর মনে পড়ছে, এই বলা তো যাবে না। ও তো দিছে, হ্যাঁ, কি যেন বলছে, ফাঁস করে দিছে। দুর্গা তো এবার ওর দিকে কটমট করে তাকাচ্ছে। ওর তাকানো দেখে অপু বুঝছে ও তো আসলে ভুল করে ফেলছে। অপুর এই যে দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? এই যে ধরা খেয়ে গেছে। মারা তো আসলে সব বুঝে, আমরা যত তোমার ফাজলাম ও দুষ্টামি আকাশ উকাশ করে আসি, মারা কিন্তু বুঝতে পারে, সব দেখবে ধরে ফেলে। সত্য কথা প্রকাশ করিয়া সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া কহিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? ওই যে মা বুঝে গেছে। দেখো, অপুর বাক্সের সমুদয় সম্পত্তি, সমুদয় মানে কি, সব সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
রোয়াকে, হ্যাঁ আসলে ঠিকই বলছো, এক অ্যানসার দুইটাই হবে। যারা রোয়াকে দিছো তাদেরটাও হবে, আর যারা তোমার মেঝেতে দিছো তাদেরটাও হবে। এটা দুইটা উত্তরই হয়, কারণ ও খেলতেছিল তো রোয়াকে, আর ওটা তো আসলে মেঝেও, মেঝেও হবে রোয়াকেও হবে, দুইটাই সঠিক। আমাটির ভেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। তোমার গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে। দেখো এখানে তোমার গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ মানে প্রকৃতির কাছে বেড়ে ওঠা দুই ভাই বোনের তোমার আনন্দিত জীবনের আখ্যান মানে কি? কাহিনী। আখ্যান মানে হচ্ছে কাহিনী, কাহিনী নিয়ে গল্পটি রচিত হয়েছে। অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু, কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। মানে ওদের কষ্ট ছিল, অভাব ছিল, কিন্তু সেটা প্রধান হয়ে ওঠেনি। ওরা দুই ভাই বোন মিলে গ্রামের পরিবেশে মজা করে আনন্দ করেই বড় হয়ে উঠেছে। অধিকন্তু গ্রামীণ ফল ফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিতে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়া দেয়। এই গল্পের সর্বজয়া পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। মানে আর সর্বজয়া যে ওদের মা, এর মাধ্যমে দেখানো হয়েছে যে এইভাবে আসলে গ্রামের মায়েরা তাদের ছেলে মেয়েকে মানুষ করে, শাসন আদর ভালোবাসা দিয়ে বড় করে তোলে। আচ্ছা এতটুকু না, শোনো আর একটা পেজের মতো ছিল, ওই এটা মেবি স্কিপ হয়ে গেছে বুঝছো স্লাইডে। আমি তোমাদের বলতেছি আজকে যেহেতু তোমার সমাস আর হলো সন্ধি আছে, আমরা শেষ করি, এই গল্পটা তোমরা পড়লেই বুঝবা। নেক্সট ক্লাসে তোমাদের লেকচার অনেক কম, নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি ওইটুকু দিয়ে দিব। নেক্সট ক্লাসটা আমি নিব, দায়িত্ব নিয়ে আমি দিয়ে দিব, শিওর থাকো। আজকে সমাসের সন্ধি আছে, তো এই গল্পটা ধরে ধরে পড়াতে গেলে মানে তোমাদের মেইন থিম তো বুঝতে পারছো আশা করি, পুরো সময়টা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ শ্রেয়া, দুর্গা মারা যায়, কিন্তু এই গল্পে দুর্গা মারা যায় না, দুর্গা মারা যায় তোমার উপন্যাসে। আসো আমরা তাড়াতাড়ি পরের গল্পটাতে চলে যাই। হযরত মুহাম্মদ শাহ লিখেছেন তোমার মোহাম্মদ ওয়াজেদ আলী। জন্ম 1896 সালে আর মারা যান 1954 সালে। তিনি মূলত সাংবাদিক ছিলেন, সাংবাদিকতা করেছেন মাসিক মুহাম্মদী, দৈনিক মুহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, দি মুসলিম ইত্যাদি পত্রিকায়। উল্লেখযোগ্য গ্রন্থের ভিতরে ছিল মহামানস মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণা নন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ ইত্যাদি। তার গদ্যশৈলী বলতে বোঝায় তোমার লেখার স্টাইল। রিজু, রচনা সাবলীল। রিজু বলতে কি, উনি খুব সহজ ভাষায় লিখছেন। যদিও তোমার এখানে বলছে যে ওনার গল্পর ভঙ্গি সহজ, কিন্তু ওনার ভাষা মোটেই আমার কাছে সহজ মনে হয় নাই। উনি বেশ কঠিন কঠিন ভাষা ব্যবহার করে, বেশ সংস্কৃত শব্দ ব্যবহার করে ওনার প্রত্যেকটা প্রবন্ধ গল্প আসলে লিখছে। আসো আমরা গল্পটা একটু দেখি। দেবালিকা, সবাইকে বলতেছি তোমার এটা হলো গিয়ে শর্ট গল্প কেন দেওয়া হয়েছে, আজকে তোমার সমাসও আছে সন্ধিও আছে। আমরা ব্যাকরণের আইটেম গুলো আজকে খুব ভালো করে করব। নেক্সট লেকচারটা আমি দেখছি, ওই দিন তোমাদের বাকিটুকু বলে দিব। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল। মানে হযরতের মৃত্যুর কথা যখন প্রকাশ পেল, তখন মদিনায় আধার কি অন্ধকার ঘনায় আসছে সেটা না, সবার মনে একদম দুঃখ ভারাক্রান্ত হয়ে মনে হলো সবকিছু দেখে চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে। মোহাম্মদী আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যায় পার্শ্বে ছিলেন। শেষ পর্যন্ত উনি যে মারা গিয়েছেন, ওনার মৃত্যুশয্যার পার্শ্বে ছিলেন মোহাম্মদী আবু বকর। তিনি গম্ভীর ভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, বলিলেন, যাহারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর। উনি কি বলতেছেন দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা, যে যাহারা জানতো, যে যারা হযরতের পূজা করিত তাহারা জানুক যে তিনি মারা গিয়েছেন, কিন্তু যারা আল্লাহর উপাসক তারা জানুক যে আল্লাহ অমর অবিনশ্বর। আল্লাহ সুস্পষ্ট বাণী, মহানবী একজন রাসূল বই আর কিছু নন। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়েছেন। রাসূলুল্লাহ মরতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাতে কি তোমার মাথা পাতিয়া গ্রহণ করিবে না? তার মানে কি, এই গল্পটা এই লাইনে কিন্তু তোমাদের নির্দেশ দিতেছে আসলে গল্পটা কেন লেখা হয়েছে। আমাদের আবু বকর বললেন যে হ্যাঁ আমাদের মহানবী মারা গিয়েছেন, কিন্তু উনি যে সত্য, যে বাণী, যে আদেশ
উনি সারাটা জীবন যেমন তোমার সৎ ছিলেন, তারপরে তোমার শত্রু তাকে যতই দোষারোপ করুক, যতই কষ্ট দেখ, উনি কিন্তু কখনোই কাউকে অভিশাপ দেন নাই। এই যে ওনার যে ভালো ভালো বৈশিষ্ট্য ছিল, ওইগুলো আমাদের জীবনে ধারণ করতে বলছে। সেইটা বলছে, তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত। মুখ্যত মানে ওনার অনেক গুণ ছিল, কিন্তু তার ভেতরে উনি মন আকর্ষণ করেছিলেন, তার ভেতরে প্রধান ব্যাপারটা ছিল ওনার মানবীয় গুণাবলী দ্বারা। মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। যদিও উনি খুব উঁচু বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাই বলে ওনার মনে কিন্তু কখনো অহংকার ছিল না। জন্মদুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। আবাল্য তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। আবাল্য মানে কি? একদম ছোট থেকেই, বাল্যকাল থেকেই। বাল্য মানে কি? ছোটবেলা থেকে। বাল্য বা ছোটকাল থেকে, ছোটবেলা থেকে মানে উনি একদম ছোটবেলা থেকেই আল আমিন, বিশ্বস্ত, প্রিয়ভাষী বা সত্যবাদী ছিলেন। তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত। এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিল। বস্তুত হযরতের রূপ ও লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। ওনার রূপ লাবণ্য বলতে ওনার চেহারায় এমন একটা ব্যাপার ছিল যে মানুষ দেখলেই বিমোহিত হইত, ভাল লাগতো। তায়েফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল, আমরা দেখিয়াছি। উনি তায়েফে গিয়েছিল যেখানে সত্য প্রচার করতে। দেখো, পথ চলিতে শত্রুর প্রস্তর ভয়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন। উনি যখন পথ চলতে যাইতো তখন তোমার শত্রুরা তাকে পাথর দিয়ে আঘাত করতো। প্রস্তর মানে হচ্ছে তোমার পাথর। প্রস্তর ঘায়ে তিনি অবসন্ন হইয়া পড়িতেছিলেন, তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল। তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল। দেখো, শত্রুরা কত বড় খারাপ মানুষজন ছিল। ওনার মতো মানুষকেও বারবার করে পাথর দিয়ে আঘাত করতেছিল, আবার তুলে দিয়ে আবার যখন উনি চলা শুরু করতেছে তখন আবার পাথর দিয়ে আঘাত করতেছে। রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে। বসন মানে তোমার পোশাক। দেহ নিঃসৃত রুধির ধারা, রুধির মানে হচ্ছে তোমার রক্ত। দেহ নিঃসৃত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে। দেখো, এত রক্ত ঝরতেছে যে তোমার জমে শক্ত হয়ে যাচ্ছে। মৃত্যুর আফসায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। দেখছো, বলছিলাম না যে ওয়াজেদ আলীর গল্প উনি লিখছে যে উনি খুব সোজা সরল ভাষায় গল্প লেখে। আসলে মোটেই উনি সহজ সরল শব্দ ব্যবহার করতেন না। ওনার লাইনে লাইনে কঠিন শব্দ, লাইনে লাইনে কঠিন শব্দ। অবসন্ন মানে হচ্ছে তোমার প্রায় চেতনাহীন, মানে প্রায় তোমার বলহীন, বোধহীন। আমরা বলি না আমার পায়ে এত ব্যথা, কোনো ফিলিংস কাজ করতেছে না, অবসন্ন হয়ে আসা। মৃত্যুর আফসায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দু মাত্র অভিযোগ নাই। মানে এত অত্যাচার করতেছে তবু তার কোনো অভিযোগ নাই। অভিসম্পদ মানে হচ্ছে তোমার অভিশাপ। অভিসম্পদ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলিলেন, না না, তাহা কখনোই সম্ভব না। মানে এত কষ্ট, ওনার মনে হইলো যে অভিশাপ দেওয়ার কথা তাকে বলা হইলো, কিন্তু তারপরে উনি বললো যে না না, তিনি কখনোই সেটা করবেন না। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, সত্যের প্রচারক, মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ। দেখো, আমরা কি করি, কেউ যদি আমাদের সাথে একটু অন্যায় ব্যবহার করে, একটু অত্যাচার করে, আমরা মনে মনে গালিগালাজ শুরু করে দেই, অভিশাপ দেওয়া শুরু করে দেই। ইনি এত মহান ছিলেন যে এত কষ্ট সহ্য করেও তোমার কোনো রকমের অভিশাপ দেওয়ার কথা সে ভাবতেও পারে না। এত মহান মানুষ কিন্তু আমরা কোনো মতে আসলে হইতে পারি না মহানবীর মতো। আমরা কি করি, আমরা তো সবসময় অহংকার, কি এই ফার্স্ট হইছি আমারে আর কে পায়, মনে অহংকার চলে আসে। ওনার কিন্তু সব গুণ থাকা সত্ত্বেও উনি কখনো অহংকার প্রকাশ করেন নাই। তারপরে স্বামীর মহাপ্রয়াণে, প্রয়াণ মানে হচ্ছে মৃত্যু। স্বামীর মৃত্যুতে বিয়োগ বিধুরা আয়েশার বক্ষ ভেদিয়া শোকের মাতুম উঠিল। বিয়োগ বিধুরা মানে কি? মানে তোমার স্বামী মারা যাওয়ার পরে, এই যে স্বামী তো বিয়োগ হয়েছে, এতে তোমার বিরহে সে একদম দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে, শোকের মাতম করে না। তোমার দেখবা যে যদি আত্মীয় স্বজন কেউ মারা যায়, দেখছো কিনা তোমরা, আত্মীয় স্বজন খুব আহাজারি করে, কান্নাকাটি করে,
আর মনের দুঃখে অনেক অনেক কথা বলে। তো শোকের এই যে অনেক কথা এক নাগাড়ে বলে যাওয়া, সেটাকে আমরা মাতম বলতে পারি। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আর চলিয়া গেলেন। ওনার স্ত্রী এই জোনাকে নিয়ে মাতম করতেছে। নিঃস্ব তাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন, তিনি আর চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদলে সহিলেন, তিনি আর চলিয়া গেলেন। মানে তোমার এই যে উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রী এসব বলতেছে আর কান্নাকাটি করতেছে। হায় সেই দয়ার নবী, মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন। কি বলেছে? ওই যে সেই প্রস্তর ঘায়ের কথা, পাথরের আঘাতের কথা। পাথরের আঘাত খেয়ে ওনার দাঁত ভেঙেছে, ওনার চওড়া দৈর্ঘ্যে বেশি প্রশস্ত ললাট রক্তাক্ত হয়েছে, উনি মুমূর্ষু হইছেন, কিন্তু তারপরে উনি প্রেম ভরে আশীর্বাদ করেছেন। তিনি আজ নদীর ওপারে চলিয়া গেলেন, জীবন নদীর ওপারে চলিয়া গেলেন। জীবন নদীর ওপারে যাওয়া মানে মৃত্যুবরণ করা। দুই বেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই। পূর্ণদর মানে কি? ভর পেট। দুই বেলা যিনি পেট ভরে খেতেনও না। উনি যে গরিব ছিলেন তা কিন্তু না, ওনার অনেক সম্পদ ছিল, কিন্তু উনি কিন্তু মানুষের মতো বিলাস ব্যসনে জীবন কাটান নাই। আহারও যাহার ভাগ্যে হয় নাই, ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। রুধিরাক্ত হচ্ছে রক্তে একদম লাল হয়ে যাওয়া, রক্ত রঞ্জিত, রক্তে লাল হয়ে আমরা বলি না রক্তে ভরে গেছে, সেটাই। বিবি আয়েশার মর্মছড়া এই বিলাপ সমগ্র মানুষের, সমগ্র বিশ্বের। এই যে বিবি আয়েশার এই যে তোমার মর্মছড়া মানে কি? আমাদের মন ও দুঃখে ভরিয়ে দেয়, এটা আসলে সমগ্র বিশ্বের বিলাপই ছিল। শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মোস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র। লোকাচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয়, এই কথাটা কি বলেছে বলতো? ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর মানে মানুষের, স্বাভাবিক মানুষের থেকেও আচরণে, যার আচরণের বৈশিষ্ট্য অনেক বেশি মহান, যিনি এই যে মহান জীবনের অধিকারী। শুধু সেটা হিসেবেই নয়, উনি মানুষের সঙ্গে যে এত আন্তরিক ব্যবহার করতেন, তোমার সৎ ব্যবহার করতেন, তা দিয়েও উনি ইতিহাসে একটি অসাধারণ চরিত্র। মানে সব দিক দিয়েই উনি ইতিহাসের একটা অসাধারণ চরিত্র। ত্যাগ, প্রেম, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য, অনুগ্রহ, আত্মবিশ্বাস। ত্যাগ, ত্যাগ তো আমরা বুঝি। প্রেম, সাধুতা, সাধুতা হচ্ছে তোমার সবসময় সৎ পথে চলা। সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, তিতিক্ষা মানে হচ্ছে তোমার সহ্য করার ক্ষমতা। সাহস, শৌর্য হচ্ছে তোমার বীরত্ব। অনুগ্রহ হচ্ছে তোমার ক্ষমা করা। আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি মানে কি? উনি কি কড়া ভাবে তাকাইতেন? তা কিন্তু না। তীক্ষ্ণ দৃষ্টি মানে উনি সবকিছু খুব বিচার করে দেখতেন। মানে কোনো কিছু একটা দেখলাম ভুলা গেলাম তা না, উনি খুব বিচার করে সবকিছু দেখতেন। ও সমদর্শন, সবাইকে সমানভাবে ভাবতেন। ওনার কাছে ধনী গরিব আলাদা আলাদা, এই উনি মন্ত্রীর ছেলে বইলা ওরে বেশি আদর করব, আর কৃষকের ছেলে বইলা ওরে বেশি আদর করব না, এরকম মনোভাব ওনার ছিল না। ওনার সবার প্রতি ছিল সমদর্শন, সর্ব মানুষের সমান ভালোবাসা। সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলো দিকের সমাহার ধুলোমাটির পৃথিবীতে বড় সুলভ নয়, তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ। তাই উনি যে সাধারণ মানুষের একজন, তারপরেও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয়, বরণীয়। উনি যদিও আমাদের অতি আপনজন, তারপরেও ওনার জীবন আদর্শ আমাদের অনুকরণ করতে হবে, এবং তার যে ব্যবহার আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, বরণ করতে হবে। তার মানে এই গল্পটা মূলত আমাদের চরিত্রকে কেমন করে গঠন করতে হবে তার প্রতি দৃষ্টি দিয়ে লেখা হয়েছে। এবং এই গল্পটা থেকে প্রায়ই দেখবা বোর্ড কোশ্চেন হয়, প্রায়ই এই গল্পটা থেকে বোর্ড কোশ্চেন হয়। একটা পোল আছে, আনসার করো। তার মানে এর কারণ ছিল রাসূলের প্রতি ভালোবাসা। আকাশ থেকে দিচ্ছে, হইতেও পারে। প্রবন্ধটি তোমার মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এই গল্পের মেইন আদর্শ কি ছিল? মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। এইটাই মূল কথা, যে মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবনকে রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, ত্যাগ,
কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। মহানবীর মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা দিয়েছিল তা প্রশমন করার জন্য, প্রশমন মানে কি, কমানোর জন্য হযরত আবু বকর মহানবীর জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। মানে এই কথাগুলো বলে আবু বকর মানুষের যে শোক, মানে মানুষ যে একদম শোকাক্রান্ত হয়ে তোমার বিহ্বল হয়ে যাচ্ছিল, সেটা শান্ত করেন আবু বকর। মানুষ হিসেবে হযরতের বৈশিষ্ট্য আলোচনায় এই প্রবন্ধে প্রতিপাদ্য। এই ওয়ার্ড গুলো কি জানো? এই যে প্রতিপাদ্য, আলেখ্য, আলোচ্য বিষয়, অপরিসীম, এই ওয়ার্ড গুলো তোমরা করবা কি জানো? রিটেনে ব্যবহার করবা। রিটেনে ব্যবহার করলে দেখবা কি নাম্বার বেশি পাওয়া যায়। প্রতিপাদ্য আর মূল কথা একই শব্দ, কিন্তু তুমি মূল কথা না বলে যদি ব্যবহার করো প্রতিপাদ্য, তাহলে দেখবা শিক্ষকরা ভাবে এ তো অনেক ভালো বাংলা জানে। আসলে কিন্তু তুমি মানে মোটামুটি জানো, কিন্তু এসব একটু গুরুগম্ভীর ওয়ার্ডের জন্য কি হবে, শিক্ষকরা নাম্বার একটু বেশি দিবে। এইগুলো একটু একটু, এই কঠিন কঠিন ওয়ার্ড গুলো একটু একটু মনে রাখবা। কঠিন বলতে তোমার একটু আভিজাত্য সহ ওয়ার্ড গুলো আর কি। লিখে দেবো ওয়ার্ড গুলো, তোমরাই বুঝবা। তোমরা কি কম বড় হইছো? আসো আমরা এখন দ্বিতীয় পত্রে যাব। একটু লক্ষ্য করো, সমাস। সারাটা জীবন সমাস তোমার কাজে লাগবে। বাংলাদেশে যারা বিসিএস দিবা, একদম বিসিএস এ তোমার ক্যাডার হওয়ার আগ পর্যন্ত সমাস তোমার কাজে লাগবে। আমরা হইছি কি ক্লাস 8 পর্যন্ত অনেকেই পড়ে আসছি সমাস 6 প্রকার। অনেকের কোশ্চেন থাকে, আপু আগের বই পড়বো না নতুন বই পড়বো? তোমাদের সিলেবাসে যে বই নির্ধারিত আছে, তোমরা তোমাদের সেশনে মানে তোমাদের ইয়ারের বই পড়বা। আগের ইয়ারে কি পড়ছো না পড়ছো আপাতত সব ভুলে যেতে হবে। ভুলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। না রে আমি আজকে সরি, আজকে কিন্তু ব্রেক দিতে পারবো না। আজকে গল্প তোমাদের অনেক কমাইয়া দিচ্ছি আমি, যাতে তোমাদের মানে প্যারাটা না হয়। এর মেইন কারণ ছিল সমাসটা ভালো করে বোঝা। আমি তোমাদের সমাসটা আজকে ভালো করে, সমাস আর সন্ধিটা ভালো করে দেখাই দিতে চাই। সমাস শব্দ গঠনের প্রক্রিয়া, এটা কিন্তু খুব বেসিক একটা কথা। সমাস কি? সমাস হচ্ছে শব্দ গঠনের একটা উপায় বা প্রক্রিয়া। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। সমাস শব্দ গঠনের একটা প্রক্রিয়া। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। দেখো সমাসের সংজ্ঞাটা কি? বাক্যের মধ্যে তোমার কিছু শব্দ থাকবে, তারা মিলে এক পদে বা এক শব্দে পরিণত হবে। এখন কি এক রকমের শব্দ হইলেই কি এক শব্দে পরিণত হবে? ধরো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আমি বললাম বাড়ি, আকাশ, ভাত, এরকম বললে কি হবে? হবে না। এমন শব্দ একসাথে মিলবে যারা পরস্পর সম্পর্কিত। এরকম পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম তোমার সমাস। আমরা নিচে দুইটা বাক্য দেখি। তোমাদের একটা ব্যাপার কি জানো? এই যে তোমাদের নতুন 9-10 এর বইটা করা হয়েছে, আর আগের একটা 9-10 এর বই ছিল, ওই বইটা তোমাদের প্রেজেন্ট বইয়ের থেকে ডাবল ছিল। আয়তনীয় ডাবল ছিল, বিষয়বস্তুতেও ডাবল ছিল, এবং ব্যাপারগুলো এমন অনেক ব্যাপার ছিল যেগুলো ধরো মানে আমরা না বুঝেই আমাদের পড়তে হয়েছে। টিচাররাও বলতো যে কিছু করার নাই, সংস্কৃত পণ্ডিতরা দিছে পড়ে নিতে হবে। কিন্তু তোমাদের এই বইয়ে কিন্তু অনেক মডিফাই করছে। এই বইয়ে যে টিচাররা আছে, যে মিশু স্যার, তারপরে তাসরিকি হাবিব স্যার, তারেক মঞ্জুর স্যার, আমাদের সরাসরি টিচার, ওনারাই বলছেন যে ওনারা গবেষণা টোনা করে তোমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার বাংলা বিভাগের স্যারেরা, টিচাররা কিন্তু এটা করছে। দেখবা যে এটা একটু বুঝলেই হচ্ছে। আগে আমাদের অনেক জিনিস মুখস্থ করতে হতো, আর এই বইয়ের টপিক গুলো তোমার মুখস্থ করার কিছু নাই, তুমি বুঝলেই হবে। সো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাইলেই দেখবা একদম ইজি। এখানে দেখো দুইটা বাক্য আছে। প্রথম বাক্যটা হচ্ছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুলে ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই বাক্যটাকে কিভাবে লেখা যায়? পরীক্ষা সময়ের নিয়ন্ত্রককে আমরা সংক্ষেপে কি বলতে পারি? পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষার সময় সংক্রান্ত সূচি, একে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সময়সূচি। স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই যে স্কুল ও কলেজে, আমরা এত ভাবে না লিখে আমরা বলতে পারি স্কুল কলেজে। দেখছো তাহলে এই যে কত বড় একটা বাক্যকে আমরা ওভাবে না বলে সংক্ষেপে কি বলতে পারি? পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সমাসের কাজই এইটা। সমাসের কাজ তাইলে আমরা কি পাচ্ছি? সমাসের কাজ পাচ্ছি আমরা সংক্ষেপণ।
সংক্ষেপণ। এই কোশ্চেনটা কিন্তু হয়। সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে তোমার সংক্ষেপ করা। সমস্ত পদের সাথে এই যে এইখানে যে কথাগুলো আছে এটা বোঝার জন্য আমরা একটু এই জিনিসটা একটু দেখি। দাঁড়াও, দেখো আমরা একটা বাক্য দেখি, সিংহাসন। এটাকে আমরা লিখতে পারি সিংহ চিহ্নিত আসন। এই হাতে লেখা বোঝা যাচ্ছে? এই যে যে ওয়ার্ডটা সিংহাসন, একে কি লেখা যায়? সিংহ চিহ্নিত আসন। এই একটা ওয়ার্ডই, এই যে যে উদাহরণটা, এটা দিয়ে কিন্তু আমরা সমাসের মূল বেসিকটা ক্লিয়ার করব। এই ওয়ার্ডটাকে বড় করে লেখা যায় সিংহ চিহ্নিত আসন। সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ, এটা তো আমরা জানি। সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। এই তিনটা পদ তো আমরা জেনারেলি দেখতেছি, তিনটা পদ আছে। এই যে যে এক একটা পদ, একে তোমার সমাসের ভাষায় বলা হয় সমসমান পদ। শোনো, এইটাই কিন্তু, এটুকু বোঝো, তাইলে তোমাদের এই 9, 10 এর যে সমাস আছে অর্ধেক ক্লিয়ার। একে বলা হয় তোমার সমসমান পদ। এই এক একটা পদকে সেপারেটলি, আলাদা আলাদা ভাবে বলা হয় তোমার সমসমান পদ। সিংহটা হচ্ছে তোমার আগে আছে, আসনটা হচ্ছে তোমার পরে আছে। এই জন্য সিংহকে বলা হয় তোমার পূর্বপদ। আগে যে থাকে তাকে বলা হয় পূর্বপদ, পরে যে থাকে তাকে বলা হয় তোমার পরপদ, আর মাঝে যেগুলো থাকবে তাদের বলা হবে তোমার মধ্যপদ। ঠিক আছে? প্রথমে যে থাকবে তাকে বলা হবে তোমার, যে পূর্বে বসে, যে আগে বসে তাকে বলা হবে পূর্বপদ, যে পরে বসে তাকে পরপদ, আর মাঝে যে থাকে, মাঝে একটা, দুইটা, তিনটা, চারটা যত থাকে সব হচ্ছে তোমার মধ্যপদ। আর এই সবগুলো পদ মিলে যে একটা শব্দ হয় তাকে বলা হয় তোমার সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। ঠিক আছে? এইটাকে বলা হয় তোমার সমাসবদ্ধ পদ, বা আরেকটা নামও একে বলা যায় সমস্ত পদ। আর এই যে যে পুরো বাক্যটা তোমার সিংহ চিহ্নিত আসন, এই পুরো বাক্যটাকে তোমার বলা হয় ব্যাস বাক্য। এই টার্ম গুলো একটু নজরে রাখো, ইজি কিন্তু বাংলা ভাই, এখানে কঠিন কিছু নাই। এই যে যে ওয়ার্ড সিংহাসন, এই পদটাকে আমরা বলতেছি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এটাকে ভেঙে পাওয়া যাচ্ছে সিংহ চিহ্নিত আসন, তিনটা ওয়ার্ড, একে ভেঙে তিনটা ওয়ার্ড পাওয়া যাচ্ছে। এই তিনটা ওয়ার্ডকে আমরা এক একটাকে বলবো সমসমান পদ। এই পুরো বাক্যটাকে বলবো আমরা ব্যাস বাক্য। আর এর যে তিনটা শব্দ, তার প্রথম শব্দটাকে বলবো পরপদ, শেষ শব্দটাকে প্রথম শব্দটাকে বলবো পূর্বপদ, শেষ শব্দটাকে বলবো পরপদ, মাঝে যা থাকবে মধ্যপদ। এটাই বেসিক। তাইলে তোমার সমাস আমরা আগে কি পড়ছিলাম, 3 প্রকার না 6 প্রকার না 9 প্রকার, ওগুলো আমরা ভুলে গেছি। এখন আমরা দেখবো সমাস কয় প্রকার। ব্যাস বাক্য কি? তোমার সমস্ত পদকে ভেঙে ভেঙে যে বাক্যে, বড় বাক্যে পরিণত করা হয় সেটাই তোমার ব্যাস বাক্য। এই যে সিংহ চিহ্নিত আসনও যা, সিংহাসনও তাই, একই কথা। তাহলে এই বড় বাক্যটাকে আমরা বলবো ব্যাস বাক্য। সমস্ত পদ কি? এই ব্যাস বাক্যকে সংক্ষেপে একটা যে ওয়ার্ডে পরিণত করা হয় তাকে বলা হয় তোমার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। একজন বলেছ মাইশা যে সমাস 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার দেখো: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাস। 3টার বেশি পদ থাকলে দিয়া তোমার মধ্যপদ হবে সব সময় প্রথমটা, আর শেষেরটা বাদ দিয়ে মাঝে 3টার বেশি তোমার 10টা থাকুক, তাও তোমার মাঝের সব মধ্যপদ। একটা না, মধ্যপদ সবগুলো, মাঝে যতগুলো থাকবে ততগুলোই মধ্যপদ। তারপরে দেখো দ্বন্দ্ব সমাস। আমরা জেনারেলি দ্বন্দ্ব মানে কি জানি? ঝগড়া বা মারামারি, কাটাকাটি, এরকম জানি। কিন্তু এখানে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার মিলন। অন্যান্য, হ্যাঁ, সিন বলেছে দ্বন্দ্ব মানে যুদ্ধ, এ কিন্তু একমাত্র সমাসের ক্ষেত্রেই দ্বন্দ্ব মানে যুদ্ধ না। দ্বন্দ্ব বানানটা লক্ষ্য করো, দয় বফলা, নয় দয় বফলা। এই দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার মিলন। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। সমাস চেনার মূল একটা বৈশিষ্ট্য কি জানো?
সমাস চিনতে হলে তোমাদের মূল কাজ হলো কোন পদ প্রাধান্য পায় সেটা জানা, কোন পদ প্রাধান্য পায় সেটা জানতে হবে, কোন পদ প্রাধান্য পায় সেটা বোঝা। এটা যদি বোঝো তাইলে তোমাদের সমাস শেখাটা অনেক বেশি ইজি হবে। যদি বলো যে আপু কেমনে বুঝবো কোন পদ প্রাধান্য পায়, বোঝার নিয়ম কি? বোঝার কোনো নিয়ম নাই। বোঝার নিয়ম হচ্ছে তুমি ব্যাপারটা মনোযোগ দিয়ে লক্ষ্য করা। ভাই বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় গালি দেই, বাংলায় মনের ভাব প্রকাশ করি, বাংলাকে মনে মনে ট্রান্সলেট করি, ইংরেজিতে কথা বলি, এটা তো আমাদের একদম রিলেটেড, আমাদের শরীরের সাথে জড়ানো। তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো তাইলেই বুঝতে পারবা। তোমাদের এই সমাজটা এমন ভাবে সাজানো হয়েছে, আমি ভালো করে একটু দেখলাম, বুঝলেই সমাজ সমাজ কমপ্লিট। আগের মতো সমাসের হাবিজাবি ব্যাপারগুলো এখানে নাই। তুমি যদি একটু মনোযোগ দিয়ে বোঝো তোমার সমাস 99% কমপ্লিট। বাকিটুকু তোমাকে একটু বই থেকে দেখে নিতে হবে। তোমার দ্বন্দ্ব সমাজের বেসিক কাজটা হচ্ছে কি, মূল কাজটা হচ্ছে তোমার পূর্বপদ আর পরপদের উভয়ের অর্থে সমান প্রাধান্য থাকবে। এটাই এর মূল কারণ এটাকে দ্বন্দ্ব সমাস বলার। কেমন উভয়ে সমান গুরুত্ব পাবে কিভাবে? আরেকটা বৈশিষ্ট্য আছে, এর সমাসের ক্ষেত্রে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। কি কি শব্দের সংযোগ ঘটে? সে শব্দগুলো সমজাতীয় হইতে পারে, বিপরীত হইতে পারে, অনুরূপ মানে কি একই রকম হইতে পারে। এই যে উদাহরণ দেয়া আছে দেখো, জিসাম বলেছে আর্টের কোনো কিছু ইজি না। আমি ঠিক অপোজিট ভাবে বলতেছি, ভাইয়া আর্টের সবকিছু ইজি। কঠিন ভাবলেই কঠিন হবে আর সহজ ভাবলেই সহজ। এই কথাটা কিন্তু মুখের কথা না, আসলে এটা সত্যি কথা। কঠিন ভাবলেই সবকিছু কঠিন হয় আর সহজ ভাবলে সবকিছু সহজ হয়। রিফাত বলতেছে আপু ইউনিভার্সিটিতে সমাস কত প্রকার? কঠিন কোশ্চেন, ইউনিভার্সিটিতে আসো, দেখা হলে আবার বলবো সমাস কত প্রকার। দেখো সমজাতীয় শব্দ কিভাবে ব্যবহৃত হয়, মা বাবা ব্যক্তিবাচক শব্দ, সমজাতীয় শব্দ। এখানে দেখো দুইটা পদে কিন্তু তোমার সমান গুরুত্ব পাচ্ছে। তুমি মাকে বেশি গুরুত্ব দিবা না বাবাকে এখানে বেশি গুরুত্ব দিবা? দুইটা পদই তোমার সমান গুরুত্ব পাচ্ছে। কোন পদের অর্থ এখানে দেখো, মা বাবা আমি যদি বলি, তুমি কি বলতে পারবা যে আপু এই ওয়ার্ডটাতে মাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বা আপু এই ওয়ার্ডটাতে আমি বাবাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বা এই যে ওয়ার্ড দাদা দাদি, একে আমরা দাদাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বা তোমার দাদিকে বেশি প্রাধান্য, কাউকেই কিন্তু বলতে পারবা না। এই যে জমা খরচ বলো বা মা বাবা বলো বা স্বর্গ নরক বলো পোটলা পুটলি বলো, সমান প্রায়োরিটি পায়। এটাই দ্বন্দ্ব সমাজের মূল বৈশিষ্ট্য। আমি তোমার গল্পগুলো শর্ট করার একটি মূল কারণ কি ছিল জানো? আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে তোমরা ব্যাকরণটাকে মুখস্থ করার মতো করে না নিয়ে ব্যাকরণটাকে বোঝার মতো করে নাও, ব্যাপারটা বুঝতে শেখো। সমাজ কিন্তু আমি তোমাদের বই মুখস্থ করাই দিতে পারবো না, বই গিলায় দিতে পারবো না, কিন্তু সমাজ বোঝার নিয়মটা একটু দেখে যাও, যাতে বইটা একবার পড়লে তোমাদের 100% ক্লিয়ার হয়। আমার ক্লাসের উদ্দেশ্য কিন্তু ভাই এইটাই, তাতে তোমাদের ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে। মাছ তোমাদের আমি ধৈরা ধৈরা খাওয়াইতে ভাই পারবো না, মাছ কেমনে ধরতে হয় শিখাই দিতে পারি, বাকি মাছ ধরার দায়িত্ব তোমাদের। বুঝতে পারছো? মাছ আমি আজকে তোমাদের ধৈরা দিলাম, কালকে ধৈরা দিলাম, পরের দিন কিন্তু আমি ধৈরা দিতে আসবো না। কিন্তু মাছ কেমনে ধরে সেটা যদি তোমরা শিখে ফেলো তাইলে কিন্তু আর কোনো প্যারা নাই, বাকি লাইক নিজেরাই মাছ ধরে মানে ব্যাপারটা হলো সেরকম। তাহলে কি দেখো, তোমার দ্বন্দ্ব সমাজের মূল কারণ হলো জমাও এখানে সমান গুরুত্ব পাচ্ছে, খরচও এখানে সমান গুরুত্ব পাচ্ছে। এরকম যেসব ওয়ার্ড পাবা যে দুইটা ওয়ার্ডে সমান গুরুত্ব পাচ্ছে সেগুলো তোমরা ধরে নিবা দ্বন্দ্ব সমাস। এই যে দেখো অনুরূপ অর্থ প্রকাশ করে, আমরা পোটলার অর্থ জানি, কাপড়ের অর্থ জানি, কিন্তু আমরা তো বলি যে এই মা বলে না মাঝে মাঝে এই কাপড় চোপড় করে নিয়ে আয় তো ধুইতে হবে। এখন মারা যদি বলো যে ও মা চোপড় কি, চোপড় কি আসলে আমরা আমরা যদি বলি এই চোপড় নিয়ে আয়, এটা কি কোনো কথা? এরকম এটা কোনো কথা হবে না। কিন্তু চোপড় বলতে বাস্তবে কোনো ওয়ার্ড নাই, এটা হচ্ছে তোমার অনুরূপ অর্থ। পোটলা বলতে আমরা চিনি, কিন্তু পুটলি আমরা চিনি না, পুটলিটা হচ্ছে তোমার এখানে অনুরূপ অর্থ। এরকম মাঝে মাঝে কিন্তু কোশ্চেন আসে যে নিচের কোনটি সমজাতীয় শব্দযোগে দ্বন্দ্ব বা নিচের কোনটি বিপরীত শব্দযোগে দ্বন্দ্ব, তখন কিন্তু তোমাকে শব্দ দুইটার অর্থ দেখতে হবে যে আসলে অর্থটা কি দিচ্ছে। এই শিহা ওটা চোপড় না, ওটা হলো চোকর, যেটা গরুর খাদ্য ভুসি ওটা হলো চোকর, চোপড় না রে। দেখো দ্বন্দ্ব সমাস শেষ, তোমাদের বইয়েও কিন্তু এরকমই আছে। তারপরে হচ্ছে তোমার কর্মধারয়ের সমাস। কর্মধারয়ের সমাসটা কি? যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। দেখছো মূল বৈশিষ্ট্য কি? যে সমাসে তোমার পরপদ মানে কি শেষের পদের অর্থ
মেইন হিসেবে ভূমিকা পালন করবে। শেষের পদের অর্থ তোমার প্রধান হিসেবে ভূমিকা পালন করবে, প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো কর্মধারয় সমাস। তাও আমরা কর্মধারয় সমাসের কিছু বৈশিষ্ট্য পাই, যেমন তোমার কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে যে যোজক থাকে। কেন তোমাদের চিল্লাই চিল্লাই সমস্যমান পদ পড়াইছিলাম মনে আছে? এক একটা পদকে বলা হয় তোমার সমস্যমান পদ। তোমার কিছু সমস্যমান পদে যে যোজক থাকবে, কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য। যেমন খাস জমি, মেইন কি বলতো? এই যে খাস জমি আমরা বলি না খাস জমি, এটা মেইন ওয়ার্ড কি, হেড ওয়ার্ড কি বলতো? কোন পদটা গুরুত্ব পাচ্ছে এখানে? কি খাসটা আমাদের মেইন নাকি জমিটা আমাদের মেইন? আমাদের মেইন কিন্তু জমিটা, জমি, রাইট। মেইনটা হচ্ছে জমি, এটা বোঝার চেষ্টা করতে। এই যে তিন ফলের সমাহার, ত্রিফলা, মেইন কি তিন নাকি ফল? কোনটা? অবশ্যই ফল আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি সিদ্ধ যে আলু। এখন দেখো সিদ্ধ যে আলু বলতে পারো আপু, যে এইখানে তোমার আলু সিদ্ধ হইছে, আমরা পূর্বপদ পরপদ, এই একটু এটা কিন্তু একটু সূক্ষ্ম ব্যাপার। আমরা পূর্বপদ পরপদ হিসেব করি কোনটা, এইখানে শেষ পদ না এইখানে শেষ পদ? অবশ্যই ব্যাস বাক্যের শেষ পদ। এই যে সিদ্ধ মেইন কথা না আলু মেইন কথা? অবশ্যই আলু মেইন কথা, পরপদ প্রাধান্য পাচ্ছে। দেখছো সব জায়গায় যে চালাক সেই চতুর, চালাক চতুর। এখন বলতে পারো আপু এটাই তো দুই পদ প্রধান মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু তোমার দ্বন্দ্ব সমাসের সঙ্গে ডিফারেন্স হলো এখানে তোমার যে আছে, এই কারণে এটা একটা বৈশিষ্ট্য হিসেবে বানাইছে যে দ্বন্দ্ব সমাসে যেটা কিছু থাকে না, কিন্তু কর্মধারয় সমাসে একটা যে থাকে ব্যাস বাক্যের মধ্যে। তারপর এই যে চার রাস্তা মিলন, চৌরাস্তা, মূল কি বলতো? রাস্তা। বলতে পারো আপু এখানে শেষ পদ তো সমাহার আছে বা মিলন আছে, একটু এনবি মানে নোটিসেবল বিষয় হলো তোমার, বিশেষ দ্রষ্টব্য হলো তোমার সমাহার বা মিলন, এগুলো যদি তোমার শেষেও থাকে সেগুলো আসলে মূল পদ হিসেবে বিচার করা হবে না, ওগুলো জাস্ট আমাদের দরকারে আমরা আনছি। কিন্তু এখানে মূল পরপদ হচ্ছে ফল বা রাস্তা। হ্যাঁ যিনি তিনি থাকলেও কর্মধারয় সমাস হবে, এটা হলো আগের বইয়ে আমাদের নিয়ম ছিল, তোমাদের বইয়ে মেবি এই প্যাচালটা নাই। যিনি তিনি থাকলেও তোমার কর্মধারয় সমাস হয়। আমার বইতে দাঁতে ফাঁকা আছে তোমাদের বলেছিলাম, ওই সমাজ আর সমাস মাঝে মাঝে এলোমেলো হবেই ভাই, আমি এর জন্য সরি। এটা তোমার মানে অলমাইটি গিফটেড ব্যাপার, আমার কিছু করার নাই, বুঝছো? দাঁতে ফাঁকা যে একটু এলোমেলো হয়ে যায়। কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। লোপ পাওয়া কি বলতো? লোপ পাওয়া মানে চলে যাওয়া বা মুছে যাওয়া। তোমার কিছু কর্মধারয় সমাস আছে, হ্যাঁ বাদ পড়া, রাইট, আমি এটাই মনে করতেছিলাম। মাহাদি থ্যাংকস। হ্যাঁ তো কিউল, আমি তো তোর নিয়ে আপুই। হ্যাঁ বিলুপ্তি, ও বাবা তোমরা তো খুব সুন্দর সুন্দর ওয়ার্ড জানো। লোপ পায় বা চলে যায়, ও সরি বাদ যায়, বিলুপ্ত হয়, এগুলো কিন্তু তোমাদের বলা ওয়ার্ড, থ্যাংকস। এরকম কিছু সমাস আসে যেগুলো তোমার মাঝখান থেকে পদ চলে যায়, এগুলোকে বলা হয় তোমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেগুলোর মাঝের পদ হ্রাস পায়, সিন, হ্যাঁ মাঝের পদ হ্রাস পায়, সেটাকে বলা হয় তোমার মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন আমি যদি বলি ঘি মাখানো ভাত, ঘি ভাত, দেখছো এখানে তোমার সংক্ষেপে কি হয়েছে, মাঝখানে মাখানোটা তোমার লোপ পাইছে, তাই এটা তোমার মধ্য পদলোপী কর্মধারয়। হাতে পরা হয় যে ঘড়ি, মাঝখান থেকে তোমার এগুলো লোপ পেয়েছে, তাই বলা হচ্ছে হাত ঘড়ি। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, মাঝখান থেকে আশ্রিত লোপ পাচ্ছে, ঘরে আশ্রিত জামাই ঘর জামাই, মাঝের পদ লোপ পাচ্ছে, তার মানে মাঝের পদ লোপ পেলে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয়। তারপরে তোমার একটা আছে, একটা ব্যাপার আমরা এখানে যাওয়ার আগে আর একটু বক বক করবো আমি। সমাসে এখানে দেখো আমাদের প্রায় উপমান উপমিত এখানে একটা ক্যাচাল লাগে, আমরা মেইন নিয়মটা শিখবো, কোনো উল্টাপাল্টা নিয়মের ভিতরে না গিয়ে আমরা মেইন নিয়মটা শিখি, একটু মনোযোগ দাও। উপমান হচ্ছে, আমরা উপমান পদ কি একটু জানি, উপমান পদ হচ্ছে যার সাথে তুলনা করা হয়। একটু কষ্ট করে যদি নিয়মটা শিখে নাও, ইন ফিউচার আর প্রবলেম হবে না, কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ আটকানো বড় কথা না, তুমি মেন্টালি আসলে বুঝতে পারবা মেইন ব্যাপারটা কি হচ্ছে, ভিতরের ব্যাপারটা তো বুঝতে হবে।
শুধু টিক দিতে পারলে তো হবে না, এখন তোমাদের টিক দেওয়ার স্তরে তোমরা যাও নাই, এখন মেইন বেসিকটা দেখো। উপমান পদ বলা হয় যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান পদ। একটু দেখো, যার সাথে তুলনা করা হয় সেটাকে বলা হয় উপমান পদ। আর আরেকটা আছে তোমার উপমিত পদ। উপমিত হলো গিয়ে কঠিন লাগায়ও না, বোঝার চেষ্টা করো, যাকে তুলনা করা হয়। উপমান হলো যার সাথে তুলনা করা হয়, উপমিত হচ্ছে যাকে তুলনা করা হয়। আরেকটা টার্ম আছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্মটা হচ্ছে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যর জন্য তুলনা করা হয়। ঠিক আছে, এখন আমরা যদি বলি তোমাকে, ওইভাবে না দেখে জাস্ট এই উদাহরণটা দেখো, কাজলের মতো কালো, বা না পুরো একটা দাঁড়াও, পুরো একটা লাইন তোমাকে লিখে দিচ্ছি। যদি বলি মেঘের মতো চুল, এই যে একটা লাইন বললাম তোমার, অনেক মেয়ের সুন্দর চুল বোঝাইতে আমরা বলি না মেঘের মতো চুল, কিসের সঙ্গে তুলনা করা হয়েছে মেয়ের চুলকে বলো তো? মেঘের সাথে তুলনা করা হয়েছে। এই উপমেয় হবে না, পদটার নাম উপমিত, আগে বোঝো পরে বুঝতে পারবা। এই ওই টপিকের দিকে তাকাও না, লাইনটার দিকে তাকাও। আমরা যদি বলি মেঘের মতো চুল, এখানে মেঘটা কি হচ্ছে? এখানে মেঘের সঙ্গে তোমার তুলনা করা হয়েছে, আমরা বলেছিলাম যার সঙ্গে তুলনা করা হবে সেটা তোমার উপমান। কাকে তুলনা করা হয়েছে? চুলকে তুলনা করা হয়েছে। চুলটা কি হবে বলতো? উপমিত। হ্যাঁ, উপমিত। এখন দেখো সাধারণ ধর্ম কিন্তু আমরা পাচ্ছি না। এখন যদি বলি মেঘের মতো ঘন চুল, এই ঘনটা কি বলতো? ঘনটা হচ্ছে তোমার এই যে মেঘের সাথে তুলনা করলাম কিসের জন্য? ঘনর জন্য। এই ঘনটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য, একে আমরা বলতে পারি সাধারণ ধর্ম। ঠিক আছে, তাহলে এখানে যার সাথে তুলনা করতেছি, মেঘের সাথে তুলনা করতেছি বলে মেঘ হচ্ছে তোমার উপমান পদ। চুলকে তুলনা করতেছি, চুল হলো তোমার উপমিত পদ। তুলনা করতেছি তোমার ঘন হওয়ার জন্য, এই ঘনটা হলো তোমার সাধারণ ধর্ম। আশা করি এইটুকু বুঝতে পারছো। এইটুকু যদি আমরা বুঝি তাইলে এখন আমরা বৈশিষ্ট্যে আসি। যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। কিছু কর্মধারয়ের সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। গুণ আর সাধারণ ধর্ম একই কথা, বৈশিষ্ট্য সাধারণ ধর্ম গুণ একই কথা, এটা তোমরা বুঝি। গুণও যে সাধারণ ধর্মও তাই, বৈশিষ্ট্যও তাই। বুঝছি? আচ্ছা, থ্যাংকস ঈশা, বুঝছি। সুন্দর তো, এত সুন্দর করে বুঝছি লেখা যায়। আচ্ছা দেখো, সাধারণ ধর্ম হচ্ছে তোমার যেটাকে আমরা গুণবাচক শব্দ বলি। তাহলে যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। আমার উপমান কর্মধারয়ের মূল বৈশিষ্ট্য হলো তোমার উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হবে। মানে কি, এখানে তোমার উপমিত পদটা থাকবে না। আদ্রিতা, তারপর তো কি হলো, কিন্তু ওভাবে বুঝছি লেখে নাই, ও লিখছে কিভাবে জানো? দাঁড়াও, আমার ভাল লাগছে, আমি এরকম বুঝছি এখনো দেখি নাই। দাঁড়াও, ও লেখছে এরকম করে, বুঝছি চয় ছয় রস্বইকার। বুঝছো? বুঝছি। আচ্ছা দেখো, তোমার উপমান কর্মধারয়ে তোমার সাধারণ ধর্মটা থাকবে আর উপমান পদটা থাকবে, এখানে উপমিত পদটা থাকবে না। তার মানে এটা, এই উপমান কর্মধারয়ের বৈশিষ্ট্য হলো উপমান পদ প্লাস সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম বা গুণ। এটা হলো তোমার এই সমাসের বৈশিষ্ট্য, উপমান পদ প্লাস সাধারণ ধর্ম বা গুণ থাকবে। আর এক বলেন, আবার বলেন, শোনো।
তোমার উপমান কর্মধারয়ের সমাসে উপমিত পদটা থাকবে না, থাকবে কি কি? উপমান পদ, আর থাকবে সাধারণ গুণ বা ধর্ম। এখানে তোমার উপমিত পদটা থাকবে না। যেমন আমরা বলতেছি কাজলের মতো কালো। কিসের মতো কালো? কাজলের মতো কালো। এখানে কাজলটা কাজলের সঙ্গে তুলনা করা হয়েছে, এর জন্য কাজল তোমার উপমান পদ। কিসের জন্য তুলনা করা হয়েছে? কালো হওয়ার জন্য। কালো তোমার গুণ। কিন্তু কাজলের মতো কালো চোখ কি আমরা বলছি? বলি নাই। বা এই যে বলা আছে শশের মতো ব্যস্ত, শশ কি হচ্ছে? তোমার খরগোশ। এখানে শশের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের জন্য বলো তো? শশের সাথে তুলনা করা হয়েছে তোমার ব্যস্ততার জন্য। এই গুণটা আছে আর উপমান পদটা আছে, কিন্তু আমরা কিন্তু বলি নাই যে শশের মতো ব্যস্ত মানুষ, এমন কিন্তু বলি নাই। শুধু উপমান পদটা আনছি আর গুণটা আনছি, রেবিট, রাইট? এটা শশ মানে হচ্ছে তোমার খরগোশ। যেহেতু এখানে তোমার উপমিত পদ নাই, তার জন্য এটাকে আমরা বলবো উপমান কর্মধারয়ের সমাস। পরেরটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। পুরুষ সিংহের ন্যায়, যেখানে তোমার গুণ থাকবে না, শুধু উপমান প্লাস উপমিত পদ থাকবে। উপমান প্লাস উপমিত পদ থাকবে, কোনো গুণের নাম থাকবে না, সেটা হলো গিয়ে তোমার উপমিত কর্মধারয় সময়। এটা সহজ হয়ে গেল না? আমরা দেখেছিলাম উপমানে উপমিত পদ থাকবে না, আর এখানে তোমার গুণের নাম থাকবে না। আমরা বলতেছি পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, কিন্তু পুরুষ সিংহের ন্যায় কি তা কিন্তু বলি নাই। মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। দেখছো ব্যাপারটা? এটাই তোমার গুণের নামের উল্লেখ নাই। আর কিছু কর্মধারয়ের সমাস আছে যাকে তোমার উপমান আর উপমেয় অভেদ কল্পনা করা হয়, মানে একই রূপ কল্পনা করা হয়, মাঝখানে তোমার রূপ ব্যবহার করতে হয় শুধু। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। মন মাঝি, মাঝখানে তোমার মন আর মাঝিকে একই ধরতেছে, যে মন রূপ মাঝি, মানে মন ও মাঝির মতো। মন যেমন আমাদের শরীর, মাঝি যেমন আমাদের মানে নৌকাকে চালায়, মন যেমন আমাদের শরীরকে চালায়। তো এখানে মন আর মাঝিকে অভিন্ন কল্পনা করা হচ্ছে, তাই এটা রূপক। আমরা রূপক সহজেই বুঝি, মাঝখানে তোমার রূপ বসালে রূপক হয়ে যাচ্ছে। একজন জিজ্ঞেস করেছে, আপু মুখ কি উপমিত? হ্যাঁ, মুখ হচ্ছে তোমার উপমিত। কিসের সাথে তুলনা? একটা কিন্তু ভালো কথা বলছে, তোমার মুখ কি উপমিত? শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো জেনারেলি উপমিত হয়। আমরা কি বলি? মেয়েটি ফুলের মতো সুন্দর, বা মেয়েটির চোখ, তার চোখ কিসের মতো? পটল চেরা আঁখি বলি, পটল চেরা আঁখি। জেনারেলি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হইলে সেটা উপমিত হয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেগুলো জেনারেলি প্রাকৃতিক জিনিস হয়। কিন্তু যাকে তুলনা করা হয় সেগুলো জেনারেলি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নাক, কান, চোখ, এগুলোই হয়। মুখ উপমান না, চন্দ্রটা উপমান, মুখ উপমিত। আচ্ছা, উপমান আর উপমিত আরেকবার। তোমরা কিন্তু মেইন বৈশিষ্ট্যগুলো জানলা। এখন যদি তোমার একটু টেকনিক্যাল ব্যাপারের দিকে যাও, যেগুলো বাস্তবে সম্ভব সেগুলো, আচ্ছা ওগুলো আমরা তো মেইন ব্যাপার দেখছি, তোমরা বইটা যদি পড়ো উপমান উপমিত ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু টিক দেওয়ার ক্ষেত্রে একটা শর্ট টেকনিক যদি তোমরা দেখতে চাও, তাইলে যেগুলো বাস্তব, এইটা একটু দেখো, শর্ট টেকনিক, যেগুলো বাস্তব সেগুলো উপমান, আর যেগুলো অবাস্তব সেগুলো উপমিত। যেগুলো অবাস্তব সেগুলো উপমিত। কি বললাম কথাটা একটু শোনো। যেগুলো বাস্তব সেগুলো উপমান, আর যেগুলো অবাস্তব সেগুলো উপমিত। আমি বলি কাজল কালো, কাজলের মতো কালো কিছু হয় না। অনেক মেয়ের চুল তো আছে কাজলের মতো কালো। আচ্ছা তো কি হল, ট্রুলি কিছু বুঝি নাই। এবার দেখো এটা বোঝো নাকি। আমরা যদি বলি কাজল কালো জামাটা আনো, কাজলের মতো কালো কি বাস্তবে হয় না? হয় না। যেগুলো বাস্তবে হয় সেগুলো উপমান, আর যেগুলো বাস্তবে হয় না সেগুলো উপমিত। এটুকু তো মনে রাখতে পারবা।
যেগুলো বাস্তবে সম্ভব সেটা উপমান, যেগুলো বাস্তবে হয় না সেগুলো উপমিত। যেমন কাজলের মতো কালো, হয় নাকি হয় না? হয়, অনেকেই বলছো। এটা যেহেতু হয় এটা উপমান। শশের মতো ব্যস্ত, অনেকের আম্মু আছে না সকাল থেকে বিকাল মানে খুব ব্যস্ত হয়ে এই সকালে রান্না বাড়ি করে একদম রেডি টেডি করে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, তারপরে আবার নিজের অফিসে যেতে হয়, এমন কিন্তু হয়। অনেকেই খরগোশের থেকেও ব্যস্ত থাকে, সেটা সত্য প্লাস উপমান সমান। হ্যাঁ, গুড। অন্য সত্য প্লাস উপমান সমান। শশের মতো ব্যস্ত কিন্তু অনেক মানুষ দেখা যায়, যেগুলো বাস্তবে হয় সেটা তোমার উপমান, আর যেগুলো বাস্তবে হয় না সেগুলো উপমিত, বাস্তবে হয় না। যেমন আমরা যদি বলি পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কি কোনোদিনও সিংহর মতো হইতে পারবে? এটা কি বাস্তবে সম্ভব? কখনো সম্ভব না। যেটা বাস্তবে হয় না সেটা আমরা বলতেছি উপমিত। মুখ চন্দ্রের ন্যায়, একটা মেয়ে যত সুন্দর হোক, একটা মুখ কি কখনো চাঁদের মতো হওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এরকম যেটা অবাস্তব সেটা উপমিত, আর যেটা বাস্তব সেটা উপমান। ভাষার মানে কি? ভাষা হলো বুঝতে পারলেই, মনের ভাব ঠিক করে মানে বুঝাইতে পারলেই ভাষা ক্লিয়ার। তুমি যেহেতু বুঝছো সো আমি সাকসেসফুল, বুঝছো? শশক না, ওটা শশই লিখতে হবে। ওরে থ্যাংক ইউ রে। তোমরা আরেকবার বইটা, আমার রিকোয়েস্ট থাকবে বইটা আজকে একটু 20 মিনিট দেখো এই টপিকটা, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস খুবই সহজ। তোমার এখানে তৎপুরুষ সমাসে তোমার বিভক্তি আর অনুসর্গ লোপ পাবে। আমরা বিভক্তি দেখে আসছি আগে, এই যে তোমার জাস্ট এই যে আগের ক্লাসেই তো বিভক্তি ছিল। বিভক্তি কি? বিভক্তি হলো শব্দের সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত থাকে সেটাকে আমরা বিভক্তি বলি। তৎপুরুষ সমাসের মূল কাজ কি হবে? বিভক্তি বা অনুসর্গ তোমার লোপ পাবে, ওই যে বিলুপ্ত হবে, চলে যাবে, হ্রাস পাবে। জানো ওই যে কেরে এরে ওইগুলো এখন তোমাদের আসলে আর লাগে না, ওগুলো আমাদের আগে লাগতো, এখন এগুলোও লাগে না, খুবই সহজ করে দিচ্ছে। বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ দেখো। দুঃখ প্রাপ্ত, একে দুঃখকে প্রাপ্ত, একে আমরা সংক্ষেপে লিখতে পারি দুঃখ প্রাপ্ত। কি লোপ পেল? কে লোপ পেল? মামার বাড়ি। এই র লোপ পেয়ে হলো মামা বাড়ি। গোলায় ভরা, অন্তস্থ লোপ পেয়ে হলো গোলা ভরা। এই যে যে মূল প্রথম শব্দের সঙ্গে অতিরিক্ত অংশটা লোপ পেয়ে যে সমাস হয় সেটাই তৎপুরুষ সমাস। আমরা যদি বলি যে তোমার ঈশার কবিদের গুরু, কবিদের গুরু, আমরা কবিদের গুরু থেকে দের অতিরিক্ত অংশ বাদ দিয়ে লিখলাম কবিগুরু। এটাও কি হয়ে যাবে? তৎপুরুষ সমাস হয়ে যাবে। মানে অতিরিক্ত যে অংশ মূল শব্দের সঙ্গে সেটা লোপ পেয়ে যে সমাস হবে সেটাই তৎপুরুষ সমাস। অনেকে বলতেছে আপু অনুসর্গটা কি? অনুসর্গটা হচ্ছে তোমার বিভক্তির মতোই জিনিস, তবে এটা আলাদা কেন? এই অনুসর্গটা শব্দের মাঝে আলাদা বসে। শিহাব, গুরু কবি হয় না, কারণ গুরু কবি কেউ বলে না। এমনিতেই বাংলা একটা ভাষা, আগে ব্যাকরণ আসে নাই, আগে মুখের ভাষা আসছে। আমরা গুরু কবি কেউ বলি না, কবি গুরুই বলি, এই কারণে কবি গুরু হয়, গুরু কবি হয় না। অনুসর্গ কি? অনেকে বলছো অনুসর্গ হচ্ছে যেটা শব্দের থেকে আলাদা বসে। বিভক্তি যেমন শব্দের সাথে বসে, অনুসর্গ শব্দের থেকে আলাদা বসে। যেমন মধু মাখা, এটাকে আমরা বলতেছি মধু দিয়ে মাখা। এই দিয়েটা অনুসর্গ, যেটা শব্দের থেকে আলাদা বসছে। চিনি, চিনি পাতা, চিনি দিয়ে পাতা, গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া, এই যে দিয়ে থেকে, এগুলোই তোমার অনুসর্গ। দিয়ে থেকে, হতে, চেয়ে, অপেক্ষা, যেগুলো বিভক্তির মতো কিন্তু বাক্যে আলাদা বসে, পদের সাথে বসে না, সেটাই তোমার অনুসর্গ। এখন সেই বিভক্তির হিসেব আর নাই রে, অনেক ইজি হয়ে গেছে ব্যাকরণ। এখন আছে বহুব্রীহি সমাস। হ্যাঁ, কিছুটা বিভক্তির মতোই, কিন্তু বিভক্তির থেকে, বিভক্তি যেমন শব্দের সাথে লেগে থাকে, তো শব্দের থেকে আলাদা থাকে। এখন আছে বহুব্রীহি সমাস। আমরা দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসে যেমন আমরা পড়েছিলাম যে দুইও পদই প্রাধান্য পাবে, প্রথমটাও প্রাধান্য পাবে, দ্বিতীয়টাও প্রাধান্য পাবে। কিন্তু বহুব্রীহি সমাসে তোমার পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়।
পূর্বপদ বা পরপদ কোনোটারই অর্থ বুঝাবে না, না বুঝিয়ে তোমার অন্য কিছু বুঝাবে। ব্যাপারটা কেমন একটু এটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। লাল পাড় যে শাড়ি লাল পেড়ে, দেখো আমরা বললাম লাল পাড় যে শাড়ি, ওয়ার্ডটা হয়ে গেল কি লাল পেড়ে। এখানে কিন্তু তোমার লালকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, শাড়িকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব পাচ্ছে এমন একটা জিনিস যার পাটটা লাল, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। দেখো হাতও গুরুত্ব পাচ্ছে না, অনুষ্ঠানটাও গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার হাতে খড়ি, একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি গুরুত্ব পাচ্ছে। এই অনুষ্ঠানও প্রায়োরিটি পাচ্ছে না, হাতেও প্রায়োরিটি পাচ্ছে না। তিন তার যে যন্ত্রের, তিনও গুরুত্ব পাচ্ছে না, যন্ত্র গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে তিন তার আছে এমন একটা বিষয়। তার মানে তোমার পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে যদি অন্য কিছু মেইন অর্থ ধারণ করে সেটা হবে আমাদের বহুব্রীহি সমাস। এখন একটা পোল আছে, আনসার করো। এরপর আমাদের সমাস আছে, সরি সন্ধি আছে। এই প্রশ্নটাই ক্লিয়ার না, উত্তর একটাও হবে না। ব্যাস বাক্য কাকে বলে? পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, সমসমান পদ, কোনোটারই আসলে ব্যাস বাক্য বলে না। উত্তর একটাও হওয়ার কথা ছিল না। অ্যান্স নাই, তুষার লিখছে অ্যান্স নাই। থ্যাংক ইউ। সমস্ত পদ বলে কোনটাকে? নট অ্যান্স, নো অ্যান্স, এই নট অ্যান্স না, নো অ্যান্সার। না না, সমসমান পদকে কিন্তু ব্যাস বাক্য বলে না। সমসমান পদ হচ্ছে তোমার একটা 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 পদকে সমসমান পদ বলে। আপু সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু কর্মধারয় কিভাবে বুঝবো? বহুব্রীহি সমাসে তোমার দ্বিগু সমাস তো তোমাদের এখন নাই, তোমরা কেন আগের বইয়ে ফিরে যাও এটা তো বুঝলাম না। দ্বিগু সমাস তো তোমাদের এখন নাই। ও কর্মধারয়ের দ্বিগু সমাস এখন নাই, সো দ্বিগুর সঙ্গে ঝামেলা হবে না। এখন দেখো সন্ধি আছে, সন্ধি তো আমাদের মূল দুইটা টপিক আছে। ধরো এরকম মূল দুইটা শব্দ মিলে একটা শব্দ গঠিত হয়। সন্ধি গঠিত হয় কিভাবে? সমস্ত পদ মানে কি? সমস্ত পদ মানে হচ্ছে তোমার ওই যে তোমার বলেছিলাম সমাসবদ্ধ পদকেই তোমার সমস্ত পদ বলে। এই বেসিকটা একটু দেখো, সমাস থেকে আসো, আমরা আবার হ্যান্ড রাইজের সময় শুনবো। এখানে আসো, এবার সন্ধিতে আসো। ধরো দুইটা শব্দ মিলে একটা শব্দে পরিণত হলে তাকে আমরা বলতেছি সন্ধি। সন্ধি শব্দের মানেই হচ্ছে মিলন, পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় এবং সমাস প্রক্রিয়ায় তোমার শব্দ গঠনে সন্ধির সূত্র কাজে লাগে। সন্ধিতে সবসময় প্রথম পদের শেষ পদ প্লাস দ্বিতীয় পদের প্রথম পদ, এই দুইটা জিনিস মিলিত হবে। প্রথম পদের শেষ পদ আর দ্বিতীয় পদের প্রথম পদ, এই দুইটা জিনিস মিলে তোমার এইখানে মূল শব্দের মাঝে একটা ক্রিয়া হবে। এটা কি বুঝছো? প্রথম পদের শেষ পদ আর দ্বিতীয় পদের প্রথম পদ, পদের পদ কেমনে হয় এটা একটা ভালো কথা বলছো। ঠিক আছে, আমরা পদ না বলে বলি প্রথম পদের শেষ বর্ণ বা ধ্বনি, দ্বিতীয় পদের শেষ বর্ণ বা ধ্বনি মিলে তোমার মাঝখানে একটা ক্রিয়া বিক্রিয়া হয়ে একটা শব্দ গঠিত হবে। আমরা এখানে একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি বিদ্যা যোগ আলয়, হয় তোমার এখানে বিদ্যালয়। এখানে শেষে কি আছে? এই পদটার শেষ বর্ণ বা ধ্বনি কি? আ। এই পদটার প্রধান বর্ণ বা ধ্বনি কি? প্রথম বর্ণ বা ধ্বনি হচ্ছে আ। হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন। এই আ আর আ মিলে এই যে মাঝখানে একটা আ হচ্ছে। প্রত্যেকটা সন্ধির কাজই এই, প্রথম পদের শেষ বর্ণ বা ধ্বনি প্লাস দ্বিতীয় পদের শেষ বর্ণ বা ধ্বনি মিলে একটা বিক্রিয়া হবে, একটা রিয়াকশন হয়ে তোমার মাঝখানে একটা চেঞ্জ হবে, মাঝখানে একটা পরিবর্তন হয়ে হলো বিদ্যালয়। এভাবে তোমার
বর্ণে বর্ণে মিলিত হয়ে তোমার সন্ধি গঠিত হয়। সন্ধি মূলত 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। স্বরসন্ধিতে কি হবে? স্বরসন্ধিতে তোমার ওই যে তোমার মিলনের ব্যাপারটা বুঝাইছিলাম, এটা তোমার সবসময় স্বরে স্বরে মিলন হবে, স্বরের সাথে স্বর মিলিত হবে। মানে প্রথম পদের শেষ বর্ণ বা ধ্বনি দ্বিতীয় পদের শেষ বর্ণ বা ধ্বনি স্বর হবে। যদি এই দুইটা স্বর হয় সেটাকে আমরা স্বরসন্ধি বলতে পারবো। এই দেখো, এইখানে উত্তর যোগ অধিকার, শেষে আছে কি? রয়ের সাথে তো কিছু নাই, তার মানে কি আছে বলতো? এটা কি বোঝো? রয়ের সাথে কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে সিন বলেছে অ এ, হ্যাঁ, কিছু নাই মানে অ আছে। আমরা কি জানি? প্রত্যেকটা বর্ণের শেষে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা স্বরে অ থাকে। তার মানে এই যে আমরা আশা যোগ অতীত, এটাই তো আমরা ক্লিয়ারলি দেখতেছি, আ আছে, কিন্তু আমাদের উত্তরের সঙ্গে কিছু নাই। কিছু নাই মানে কি? অ আছে, রাইট, অ লুকিয়ে থাকে। সিন বলেছে অ লুকিয়ে থাকে, তোমার কিছু নাই মানে অ আছে। তাহলে এই অ আর এই অ দুইজন মিলেমিশে হয়ে গেল আ। উত্তর যোগ অধিকার মিলে হলো উত্তরাধিকার। আশা যোগ অতীত মিলে আর অ মিলে হয়ে গেল আকার। এই যে ব্যাপারগুলো আছে, যদি বলো আপু এই সূত্রগুলো কি মুখস্থ করব, মুখস্থ করতে পারলে বেস্ট, কিন্তু আমি বলবো এত মুখস্থর ভাই দরকার নাই। তোমরা যদি দুইবার ওয়ার্ড গুলো একবার ক্লিয়ারলি জাস্ট রিভাইজ করো, তাহলে দেখবে অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে গেছে, অটোমেটিক তোমরা বুঝতে পারতেছো। তো শুধু মেইন নিয়মটা শিখলা যে স্বরে স্বরে মিলে স্বরসন্ধি হয়। তারপর উদাহরণগুলো এই যে একটু দেখো, অতি যোগ ইন্দ্রিয়, এই যে শেষে কি আছে? ই, এর প্রথমে কি আছে? ই, দুই ই মিলে হচ্ছে তোমার দীর্ঘ ইকার, দুই ই মিলে হচ্ছে তোমার এই দীর্ঘ ইকার। বুঝলেই বেস্ট হয়, মুখস্থ করা আসলে যায় না, এত মুখস্থ করা সম্ভব না। তো ব্যাপারটা বুঝো, হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পরে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে তোমার এই যে দীর্ঘ ইকার হয়। এই যে উদাহরণ কি আছে? অতি, এটা শেষে কি আছে? হ্রস্ব ইকার। এই ইন্দ্রিয়র প্রথমে কি আছে? হ্রস্ব ইকার। এই ই আর ই দুইটা মিলে হচ্ছে দীর্ঘ ইকার, অতীন্দ্রিয়। পরিযোগ ইচ্ছা, এই যে হ্রস্ব ইকার প্লাস দীর্ঘ ইকার মিলে হচ্ছে দীর্ঘ ইকার। ওই যে আগে যেটা লিখছিলাম, প্রথম পদের শেষ বর্ণ বা ধ্বনি দেখবা, দ্বিতীয় পদের শেষ বর্ণ বা ধ্বনি দেখবা, মাঝখানে একটা মিল করাইয়া দিবা, তাইলে আমাদের সন্ধি শেষ। প্রত্যেকটা শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, সূর্য যোগ উদয়, শেষে অ আছে প্লাস ই আছে, এই যে অ আর ই উভয় মিলে হইছে এ। দেব বলছে আমার মা আমারে মারি মারি এই সূত্র মুখস্থ করাইছে। কইরা ফেলালে তো ভালো, কিন্তু মুখস্থ না করেও তুমি যদি এভাবে বুঝে বুঝে করতে পারো, তাইলে আসলে এমনিই তোমার মুখস্থ হয়ে যাবে। কি সুমি, কি হয়েছে আপু? এখানে তোমার শুভর সাথে কি শেষে কি আছে? অ, এখানে আছে ই, দুইটা মিলে হয়ে গেছে তোমার একার, শুভেচ্ছা। সূর্যোদয় উদয়, কি আছে এখানে? অ, অ এর সাথে কি আছে? উ, উভয় মিলে হয়েছে তোমার ওকার, সূর্যোদয়। জাস্ট দেখে যাবা। একইভাবে জনযোগ এক জনক, বনযোগ ঔষধি বনৌষধি, প্রতিযোগ এক প্রত্যেক। তুমি এই কি কি মিলছে এখানে কিন্তু লেখাই আছে, একটু দেখে জাস্ট উদাহরণটা দেখে ফেলবা। স্বরসন্ধির মূল বৈশিষ্ট্য হচ্ছে তোমার স্বরে স্বরে মিলবে, মূল বৈশিষ্ট্য হচ্ছে তোমার স্বরে স্বরে মিলবে। আর ব্যঞ্জন সন্ধিটা হচ্ছে তোমার 4 ভাবে হইতে পারে, স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, সরি 4 ভাবে না 3 ভাবে, অথবা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আমরা দেখেছিলাম শুধুমাত্র স্বরের সাথে স্বর মিললেই স্বরসন্ধি হয়, কিন্তু ব্যঞ্জন সন্ধি স্বরের মতো কিপটা না, সে উদার। স্বরে প্লাস ব্যঞ্জনে মিলে ব্যঞ্জন সন্ধি হইতে পারে, ব্যঞ্জনে প্লাস স্বরে মিলে ব্যঞ্জন সন্ধি হইতে পারে, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন মিলেও ব্যঞ্জন সন্ধি হইতে পারে। বুঝছো? এই যে স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। স্বরে ব্যঞ্জনে কিভাবে মেশে? আমরা যদি বলি কথা যোগ ছলে, তোমার যে কোনো স্বরের শেষে যদি স থাকে উভয় মিলে চয় ছ হয়। এই যে দেখো, কথার শেষে, কথার সাথে কি আছে? আ, ছলের প্রথমে কি আছে? স,
এরকম যদি যে কোনো স্বর প্লাস যদি স থাকে, দেখছো এইখানে লেখা আছে যে কোনো স্বর প্লাস যদি স থাকে উভয়ে মিলে চয় ছ হবে। এই যে কথার ছলে এটা চয় ছ হয়ে গেছে। পরিচ্ছেদ রস্বই প্লাস স আছে, উভয় মিলে চয় ছ হয়ে গেছে। এখানে তোমার ব্যঞ্জন প্লাস, এটা তোমার স্বর প্লাস ব্যঞ্জনের উদাহরণ গেল। এখন ব্যঞ্জন প্লাস স্বরের একটা উদাহরণ একটু দেখো। আগে আমরা পড়েছিলাম না, ওই যে তোমার একদিন আমরা শিখেছিলাম ভাইয়া পড়াক বা আমি পড়াই, তোমার ক খ গ ঘ ম চ ছ জ ঝ ই, ওই যে বর্গের ক্লাস ছিল। 1 নম্বর সিরিয়ালে কিছু জিনিস ছিল, 2 নম্বর সিরিয়ালে কিছু জিনিস ছিল, 3 নম্বর সিরিয়ালে কিছু জিনিস ছিল। তোমার এই ব্যঞ্জন স্বরের এখানে নিয়ম হলো তোমার 1 নম্বরের সিরিয়ালের গুলো 3 নম্বরে পরিণত হবে। যদি 1 নম্বর 3 নম্বর মনে করতে কষ্ট হয়, স্বর প্লাস স কি ছয় ছ, হ্যাঁ ওরকমই। তৃতীয় বর্গের বর্ণ হবে, তুমি এভাবে মনে রাখতে পারো, ক বর্গের জিনিস প্রত্যেকটা আসলে তৃতীয় নম্বর বর্ণে পরিণত হবে। ক এর 3 নাম্বারটা কি? ক ক এর 3 নাম্বার কি? ক খ গ গ। চ এর 3 নাম্বার কি? চ ছ জ জ পরিণত হবে জয়ে। ট এর 3 নাম্বার কি? ট এর 3 নাম্বার হচ্ছে ড। ত এর 3 নাম্বার কি বলতো? ত থ দ। মানে কি তুমি ওই বর্ণটা সহ তৃতীয় নাম্বার গুনবা, তাইলেই পেয়ে যাবা। এটা কিন্তু তোমার একবারে হবে না, তুমি দুইবারে একটু প্র্যাকটিস করলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবা। ক এর তৃতীয় বর্ণ কি? ক খ গ। চ এর তৃতীয় বর্ণ কি? চ ছ জ। ট এর তৃতীয় বর্ণ কি? ট ঠ ড। প এর তৃতীয় বর্ণ কি? প ফ ব। তোমার কাজ হলো তৃতীয় বর্ণটা বের করা। এই যে দেখো, দিক যোগ অন্ত হয়ে যাচ্ছে দিগন্ত। সৎ যোগ উপায়, এই খণ্ডীয় ত, খণ্ডীয় ত সমান কি? ত ও যা খণ্ডীয় ত তাই একই জিনিস, ত হয়ে যাবে দ, সদুপায়। এই ঘোষবৎ হয়, বৎ মানে হচ্ছে ঘোষের মতো হয়, ওই যা বুঝালাম একই কথা, ঘোষ অঘোষ। তৃতীয় নাম্বারটা তো আমরা জানি যে ঘোষ ধ্বনি, প্রথম দুইটা অঘোষ ধ্বনি। এত জটিলতা লাইনে যাওয়া লাগবে না, যা বললাম একই কথা আসলে। ওরে বাবা, নাহেলা ক্লাস 6 এই সব রোজ পড়ছে, থ্যাংক ইউ। কিছু কিছু মানুষ থাকে এক্সট্রা, মানে এক্সট্রা কারিকুলাম নিয়ে আসে, বুঝছো, এরা আসলে ভিন্ন টাইপের, এরকম কিছু থাকবেই। এই ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলবে। একটু দেখো, ব্যঞ্জন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়। কোশ্চেন আসতে পারে কোন সন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়। এখানে দেয়া আছে চ এর প্রভাবে ত হয়েছে চ, চলচ্চিত্র। এই যে চ এর প্রভাবে তটা চ হয়ে গেছে। তোমরা ইসে পড়েছো না, রসায়নে বা অন্য কোনো জিনিসের একটার প্রভাবে আরেকটা চেঞ্জ হয়ে যায়, তেমন এখানে চ এর প্রভাবে ত চ হয়ে যাচ্ছে, দ এর প্রভাবে চ দ হয়ে যাচ্ছে। এই দেখো বিপজ্জনক, এই দটা জ হয়ে যাচ্ছে। উল্লাস মানে তৃতীয়টার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মধ্যে তর মধ্যে ময়ের প্রভাবে ত হয়েছে ন, একটা প্রভাবে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন যদি বলো আপু কেন হইতেছে, কেন যে হইতেছে, এগুলো তো তোমার বেসিক রুল। কেন হইতেছে এইটা কিন্তু আসলে আমরা কেউ বলতে পারবো না, এটার প্রভাবে এটা পরিবর্তন হয়, এটাই নিয়ম। এই নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তনগুলো বিচার করতে পারবো, কিন্তু কেন পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না আসলে। এই এখনই শেষ হয়ে যাবে। এরপর আছে আমাদের বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবর্তনগুলো আমরা একটু দেখি। কখনো কখনো বিসর্গ বিদ্যমানই থাকে, এই যেমন মন ও কষ্ট, এগুলোতে বিসর্গগুলো ওঠে না, থেকে যায়। বানানগুলো, এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বানানগুলো আমাদের বারবার করে বানান শুদ্ধিতে আসে, ভর্তি পরীক্ষায়ও আসে। মনোকষ্ট, অধপতন, এগুলোতে বিসর্গ থেকেই যায়। কোনো কোনো জায়গায় আছে বিসর্গ ও হয়ে যায়, এই যে মনোযোগ, মন যোগ যোগ, এই যে বিসর্গটা, এখানে বিসর্গটা ও হয়ে যাচ্ছে। তিরোধান, তির বিসর্গ ধান, এই বিসর্গটা ও হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় আছে বিসর্গ র হয়ে যায়, নি যোগ আকার, নিরাকার, এই বিসর্গটা এই যে র হয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় বিসর্গ আবার 3টা স হয়। যদি বলো আপু কেন হয়, কেন হয় এটা তো জানি না আপু, এটাই নিয়ম।
এই কেন এর কোনো আনসার নাই। সিন বলেছে কেন এর কোনো আনসার নাই, হরে ভাই কেন এর কোনো আনসার নাই। নিয়মের সব নিয়মের তো উত্তর থাকে না। এখন যদি বলো যে মানে মাটিতে গাছ কেন হয়, মাটিতে গাছ থাকলে ওই তাপমাত্রা নির্দিষ্ট সত্য তাপ পানি পাইলে গাছ হবে, এটাই নিয়ম। কেন হয় এর কোনো উত্তর নাই। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়, এই যে যেমন ছিল নীরব, নয়রস্যি যোগ রব, এই নয়রস্যিটা দীর্ঘ হয়ে কি হইলো রস্য ইকার দীর্ঘ ইকার হয়ে গেল। এই যে নীরব, নিরস, রস্য ইকার দীর্ঘ ইকার হয়ে গেল নীরব। এই বিসর্গের জন্য রস্য ইকারটা দীর্ঘ ইকার হয়ে গেল। হ্যাঁ, যেগুলো আপু এগুলোকে বিসর্গ সন্ধি বলে না, হ্যাঁ যেগুলোতে তোমার বিসর্গ নিয়ে কারবার সেগুলোকে তোমার বিসর্গ সন্ধি বলে। কিছু সন্ধি আছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি, এই পোলের আনসার দেওয়া লাগবে না। নিপাতনে সিদ্ধ সন্ধি কি, এই ব্যাপারটা একটু জানো। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে যেসব সন্ধি শেষ এইটাই লাস্ট স্লাইড, যেসব সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না, মানে বেয়াদব সন্ধি, নিয়ম মানে না, যেসব সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। কেন মানে না, তোমার বাংলা ভাষা গবেষকরা গবেষণা করে দেখছে যে এরা ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম বহির্ভূত, এ কারণে এদের বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এখানে তোমার উত্তর হবে পরিষ্কার বা একাদশ। পরিষ্কার ব্যাকরণের নিয়ম মানে এখানে উত্তর হবে একাদশ। এই 1+10 আমরা যে নিয়ম পড়ছিলাম সেটা অনুযায়ী দেখো এখানে কিন্তু কোনো সরেয়া নাই, তারপরেও মাঝখানে এটা আকার আসতেছে, এটা ব্যাকরণের নিয়ম মানে নাই, এটা নিপাতনে সিদ্ধ হয়েছে, কি কোনো কিছুতেই সিদ্ধ হয় নাই, ও ওর মতো করে সিদ্ধ হয়েছে। এর জন্য এই একাদশকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। শুধু সন্ধির ক্ষেত্রে না, সমাসের ক্ষেত্রে আছে নিপাতনে সিদ্ধ সমাস, সন্ধির ক্ষেত্রে আছে নিপাতনে সিদ্ধ সন্ধি, আবার নিপাতনে সিদ্ধ অনেক কিছুই আছে, যেগুলো ব্যাকরণের নিয়ম মানে না সেগুলোই নিপাতনে সিদ্ধ। তারপরে বড় হওয়ার প্রচন্ড ইচ্ছাই তোমাদের বড় কইরা তুলবে। আর একটা রিকোয়েস্ট হলো আজকে সমাসের সন্ধি তোমরা টাইম করে 20-40 মিনিটে একবার একটু বইয়ের জিনিসগুলো দেখে নিবা। আজকে এই পর্যন্তই।